দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরদৌলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9। আছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আজ যে বিষয় নিয়ে আসলে এখন পুরো দেশেই কথা হচ্ছে সেটি হচ্ছে যে তারেক রহমান কেন দেশে ফিরে আসতে পারছেন না বা কেন আসছেন না। আমরাও শুরুতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। জনাব মাহমুদুর রহমান মান্না, প্রথমে আমি আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটা শিরোনাম হচ্ছে যে তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায়। এই রিপোর্টে জনাব মহিউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে -2 নিয়ে যত কথাই বলি না কেন, তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটি ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর মধ্যে একটা মাইনাস হয়ে গেছে, শেখ হাসিনার পরিবার। বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমান দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে। আপনি এই যে -4 নিয়ে যেই এখন নতুন একটা তত্ত্ব আসলো, সেই বিষয়ে আপনার মত কি সেটি জানতে চাই। যদি এই ব্যাখ্যা আপনার কাছে সঠিক বা যুক্তিযুক্ত মনে হয়, তাহলে -4 এজেন্ডা কাদের, দেশের ভেতরের কারো নাকি বাইরের কারো, আপনার কি মনে হয়? কবিতা আছে না, কে লিখেছে ভুলে গেছি। কে আর বলো হয় হৃদয় খুঁড়ে দুঃখ জাগাতে চাই, বেদনা জাগাতে চাই। এখন আমি এটাকে ঘুরে বলে বলে কে আর বলো হয় হৃদয় খুঁড়ে কি বলবো রহস্য আবিষ্কার করতে চাই। -2 থেকে -4-এ আমার এত বুদ্ধি নেই আসলে, আর এত অযথা গভীরে গিয়ে ভাবতে বসাই যে আমি যা সারফেসে দেখি তার সাথে আমার যদি কোনো অন্তর্নিহিত ভাবনা থাকে তার সাথে মেলাতে চেষ্টা করি, মেলে কি না। বিষয়টা এরকম যে তারেক রহমান আসেননি বলে প্রশ্নটা আসছে। যদি আসতো তার মানে কি তত্ত্বের কোনো ব্যাপার থাকতো না, এবং আসতে দেয়া হবে না বলেই উনি আসছেন না, এই কথা ওনার প্রকাশ করতে অসুবিধা কী? যদি এরকমই হয় যে সত্যি সত্যি -4 বলে এরকম কোনো একটা জিনিস আছে এবং সেই কারণে তারেক রহমান আসছেন না, তাহলে উনি আগে থেকে বলতে পারতেন। আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার ব্যাপার, উনি তো এলেন, কত রকমভাবে বাধা দেওয়া হলো তাকে, উনি এলেন। তো এখানে তারেক রহমান যদি আসতেন কি হতো? এত বড় একটা পার্টি, এত বড় তার বুদ্ধিমত্তা, এত সব জ্ঞানী গুণী লোক, অভিজ্ঞ লোক, তারা কেউ কি তাকে বুদ্ধি দিতে পারে নাই? এরকম আমার কাছে মনে হয় না। -4 এখন ধরেন কেউ আছে যিনি মনে করেন যে পরিবারতন্ত্র উচ্ছেদ করতে হবে, সেটা তো একটা রাজনৈতিক সংগ্রাম, সেটা দুজন মানুষকে সরিয়ে দিলেই যে হয়ে যাবে সেরকম তো না। আপনি যদি ইন্ডিয়াতে কংগ্রেসের ট্রেডিশন দেখেন, তো ওদেরটা তো দ্বিতীয় পুরুষ পরম্পরা বাদ দেওয়ার পরেও সেটা চলছে। এইখানে এরকম হয়তো নয়। সাধারণভাবে যদি আপনি আমাকে আমার প্রশ্নটা করতে, তো আমি বলতাম যে এটা আসলে ওনারাই ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার কাছে আপনি প্রশ্নটি করে করবার কারণে মনে হচ্ছে, এমনিতে আমি দেখছি যে গত কাল থেকে বা গত পরশু রাত থেকেই ধরেন সবার মধ্যেই বেগম জি এখানে খুব উদ্বেগ তৈরি হয়েছে, এবং যেভাবেই দেখেন এটা এখন স্বীকার করেন সবাই যে বেগম জিয়া অসাধারণ জনপ্রিয় একজন নেত্রী। তার এই অসুস্থতার পরে মানুষের মধ্যে তার প্রতি যে ভালোবাসা সেটার প্রকাশ হয়েছে। অনেক সময় হয় না, আপনি কাউকে নেতা মানেন ঠেকায় পড়ে, তার ক্ষমতা দেখে অথবা তাকে ভয় পেয়ে, কিন্তু ওনার প্রতি মানুষের এক ধরনের ভালোবাসাই আছে। আমি কালকে হসপিটালে তাকে দেখতে গেছি এবং আমি শুনলাম আগের রাত্রে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত লোকজন গেছে তাকে দেখতে। দেখতে তো সবাই পারে না, তারপরে ভিড় ছিল। কালকেও দেখলাম ওখানে অজস্র ভিড় আছে। তো ওই রকম একজন মাতা, একজন মানুষ, একজন নেতা, তার শেষ সময় যদি হয় যেরকম করে মির্জা ফখরুল বললেন গভীর সংকটাপন্ন, দ্যাট অলসো আমাকে একভাবে স্টার করে, কীরকম নাড়া দেয় যে যদি মির্জা ফখরুল তাদের মহাসচিব বলেন ওনার অবস্থা গভীর সংকটাপন্ন, নর্মালি হচ্ছে দেশের মানুষ মনে করছে যে বেগম জি আর বাঁচবেন না বোধহয়, এইবারের তার শেষ। এটাই যদি হয় তাহলে তার সন্তান কাম হোয়াট মে উইল ট্রাই টু কাম ব্যাক টু বাংলাদেশ, তার মার সঙ্গে দেখা করবার চেষ্টা করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিলেন না, সাঁতার কেটে চলে যাবেন নৌকা পান না বলে। মানুষের দরদটা তো এরকমই হয়, কিছু বাঁধতে চায় না।
এইখানে উনি যেটা বলেছেন সেটা খুবই পরিধানযোগ্য। উনি বলছেন যে একা আমি সিদ্ধান্ত নিতে পারি না। জি, আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি বলেছেন উনি। এবং বলেছেন যে স্পর্শকাতরের বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। এখন ধরেন এই ধরনের জীবনের সমস্ত ক্ষেত্রকে সারেন্ডার করবার সিস্টেম কমিউনিস্ট পার্টিগুলোতে ছিল এক সময়। ওয়ার্ল্ড ওয়াইড সেটা মানে রিজেক্টেড হয়েছে। সবাই বলেছে মানুষ রেজিমেন্টেড হয় না, মানুষের নিজস্ব সত্তা আছে, তার বিকাশের একটা নিজস্ব ধারা আছে, সে তার নিজের মতো চলতে চায়। সে কালেকটিভের কাছে সমর্পণ করে যখন বোঝে যে ইন্ডিভিজুয়ালি আমার স্বার্থ রক্ষা করতে পারি না। আর আমাদের মতো দেশে পার্টিগুলোতে, বিশেষ করে যেসব পার্টিতে আমরা কথাবার্তা বলি, সেখানে এতখানি সারেন্ডার করে আমার মার কাছে যাবো কিনা সেটাও পার্টি ঠিক করে দেবে। তারপর কিছুদিন পরে বলবেন আমার স্ত্রীর সঙ্গে আর থাকা যাবে কিনা, তাও সে পার্টি বলে দেবে। এইসব কোথাও কিছু চলে না এরকম। তো এই প্রেক্ষিতে ধরেন উনি এরকম করে যে বললেন, আমি আসলে বুঝি না এটা যে পার্টি ঠিক করে দিচ্ছে সেটি তো আসলে জানা। তার লোক মানে কি, তিনি সবার কথা বলেছেন। তার আত্মীয় স্বজন মানে কি, তার মা। হ্যাঁ, একজন মানুষই আছেন, তার মা যদি বলেন না তুমি এসো না, আমি এরকম জানি, সেই কারণে না। আর একটা হতে পারে, মনে করেন ওই যে চিশতি বলে একজন পীর ছিল ইয়েতে, কি বলে, জয়পুরহাটে, যিনি ইয়াকে বলেছিলেন, বেনজির ভুট্টোকে জিজ্ঞেস করেছিল যে আমি কবে ক্ষমতায় যেতে পারবো, বলছেন যেদিন আম ফুটে যাবে সেদিন। জানেন হয়তো কাহিনিটা। তারপরে যখন ওই যে প্লেনে আমের বাক্স ফুটে গেল, বোমে মারা গেলেন, এবং পরের নির্বাচনে বেনজির আসে, খুব পীরের প্রতি ভক্তি আছে, কোনো অন্ধ আসক্তি আছে, তার প্রতি বিশ্বাস করে ভাবছেন এটা গেলে এই হবে, এরকম হতে পারে, হয়তো এয়ারপোর্টেই আমাকে গুলি করে মারবে বা বোমা বাস্ট হবে, যেরকম আকিনও মারা গেছেন। এরকম যদি হতো তাহলে সেটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যেত। আমি মনে করি যে কারণটাই হোক, এটা কেবল তারেক রহমান জানেন, তার মা জানতে পারেন, তার খুবই ক্লোজলি আরও কেউ আছেন আমি চিনি না, ওই জায়গাতেই সেটা থাকবে, তার বাইরে এটা আমি আসার কোনো সুযোগ দেখছি না। আমি ধরেন দিন 10 আগে স্ট্যান্ডিং কমিটির একজন লোক, যিনি ওনার খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, তাকে জিজ্ঞেস করেছি, উনি আসছেন শিগগিরই, সামনের মাসে ফার্স্ট উইকে আসবেন, আমরা তো যেন অফিস রেডি করছি, গাড়ি তো একটা তৈরি করবার ব্যবস্থা হয়েছে, অন্যান্য সমস্ত অ্যামেনিটিস যা যা লাগে সেগুলো করা হচ্ছে, উনি চলে আসবেন। সেই তিনি মনে করছেন বা তিনি জানেন যে মাকে দাও দেখতে পারেন, তবু আসতে পারলেন না, আরও বড় কোনো কারণ আছে, আরও বড় কোনো, সেটা ওই বিদেশিরা বা অন্য কেউ চক্রান্ত করছে, তার কাছে উনি সারেন্ডার করেছেন, এইটা আমার মনে হয় না। জি, ডক্টর সায়ন্ত, আমি আপনার কাছে যেতে চাই। উনি ওনার মায়ের অসুস্থতায় আসবেন কি আসবেন না, সেই বিষয়টা আসলে খুবই ওনাদের গোপনীয় ব্যাপার, ওনাদের পারিবারিক ব্যাপার, এবং আমার মনে হয় যে সেই গোপনীয়তা আমাদের সম্মান করা উচিত। মায়ের অসুস্থতায় বা বাবা মায়ের অসুস্থতায় মৃত্যুসজ্জায় অনেক প্রবাসী উপস্থিত থাকতে পারেন না, এটি প্রবাস জীবনের বাস্তবতা। কে কার পাশে উপস্থিত থাকবেন না সেটি পারিবারিক ব্যাপার, সেটিকে সম্মান করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কবে দেশে ফিরছেন না ফিরছেন সেটি নিয়ে গত 15 মাস ধরেই কিন্তু আলোচনা চলছে, এবং আমরা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রকম বক্তব্য পেয়েছি। শেষমেশ নভেম্বরের কথা বলেছিলেন জনাব সালাউদ্দিন আহমদ, তিনি বলেছিলেন যে নভেম্বরে আসতে পারেন। তারপরে আমরা শুনলাম যে ইশতেহার ঘোষণার পর বা ইশতেহার ঘোষণার আগে আসবেন। নভেম্বর আজ শেষ হচ্ছে এবং তারেক রহমান এর মধ্যে বলেছেন যে ব্যাপারটি পুরোপুরি তার নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে বিএনপিকে আসলে জানে, যেটি মান্না ভাই বলছিলেন যে বিএনপিরও হয়তো খুব বেশি লোকজন এটির ব্যাখ্যা জানেন না যে কেন আসলে তিনি আসতে পারছেন না। আসলে কি বিএনপি জানে না যে তাদের নেতা কবে আসবে? জি, আপনাকে ধন্যবাদ মান্না ভাই এবং সরওয়ার তুষার আলোচনা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এই বিষয়টা তো তারেক রহমান তার যে স্ট্যাটাস দিয়েছেন, তার স্টেটমেন্টেই কিন্তু ক্লিয়ার করেছেন, যেটা আপনি পড়েছেন একটু আগে পড়ে শোনালেন, সেখানেই কিন্তু আছে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। মানে এক হচ্ছে এটা স্পর্শকাতর বিষয়, দুই হচ্ছে যাকে কেন্দ্র করে এত আলোচনা হচ্ছে তিনি নিজেই বলেছেন এর বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তাহলে যে বিষয়ে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তার নিজের বক্তব্যই হচ্ছে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ নেই, তাহলে সেটা তার দলের অন্য নেতারা জানবার কথা কি? জানবার কথা না।
আর যদি অন্য নেতারা এটা জানতেন তাহলে মিডিয়ায় না এলো ব্যক্তি টু ব্যক্তি এমনি প্রচার হতে হতে এটা জানা হয়ে যেত কোনো না কোনোভাবে। সেরকম কিছু তো এরকম আসলে স্পেসিফিক জানা যায়নি। তো যেহেতু যে এই বিষয়টা তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিকও, তিনি বলছেন রাজনৈতিক বাস্তবতায় যখন আসবে তখন তিনি ফিরতে পারবেন এবং এই অবসানের জন্য তিনি উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন। ফলে এখন যদি আমরা শুধুই স্পেকুলেশন নিয়ে আলোচনা করি এবং যে যার মতো মতামত দিই, সেই মতামতটা কোনোটা ভবিষ্যতে মিলেও যেতে পারে, কারোটা নাও মিলতে পারে, কিন্তু এই আলোচনা ভিন্ন বার্তাও দিতে পারে। এবং যাকে কেন্দ্র করে বিষয়, তিনি, তার মা গুরুতর অসুস্থ, তারপরে এই ভাষায় যে কথা বলেছেন, এইটাকে স্পর্শকাতর বিবেচনায় তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো নয় কি? বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয়, তার জন্য দোয়া করার জন্য এদেশের অসংখ্য মানুষ এখন দোয়া করছে তার জন্য। তাকে যে মানুষ ভালোবাসে, যেটা মান্না বেবে বলছিলেন, সে বিষয়টা এখন সন্দেহাতীতভাবে আমরা দেখছি সবার এক্সপ্রেশনে। সেখানে তার টেক কেয়ার করবার জন্য লোক আছে, সব আছে, কিন্তু সন্তান হিসেবে অসুস্থ মায়ের পাশে তিনি যে আসতে পারছেন না, এটা তো তারেক রহমানেরও একটা কষ্ট। আমরা এর আগে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় সন্তান হিসেবে তিনি মার পাশে থাকতে পারছেন কি পারছেন না সেই বিষয় নিয়ে আসলে আমরা আলোচনায় যেতে চাই না। আমরা আলোচনায় যেতে চাই, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না সেটি নিয়ে কিন্তু গত অনেক দিন ধরেই আলোচনা চলছে। যেটা আমি বললাম যে আমরা শেষ নভেম্বরের কথা শুনলাম, এখন নভেম্বরের একদম শেষে এসে আমরা জানলাম যে তিনি আসবেন কি আসবেন না সেটি তার নিয়ন্ত্রণাধীন নয়, এরকম একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং বলেছেন যে এখনো সেটি প্রকাশ করতে পারছেন না, স্পর্শকাতর বিষয়। তাহলে এই যে তার না ফেরা এই বিষয় নিয়ে যেরকম অনিশ্চয়তা, সেটি কি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা নয়? এইটা কিছুটা অনিশ্চয়তা তো বটেই, তবে এটা খুব বড় ম্যাটার করবে না কেন? তারেক রহমান এই কথাটা তার মা অসুস্থ হতে আজকে এক্সপ্রেস করেছেন, কিন্তু এটা যে যদি অনিশ্চয়তা থেকে থাকে, নিশ্চয়ই আছে, না হলে বলবেন কেন? এবং মায়ের এই সময় তিনি আসবেন না কেন? মার প্রতি তার ভালোবাসা, মমতা তো আমরা সবসময় দেখেছি। সেই হিসেবে এটা অন্য কেউ না জানলেও তারেক রহমান তো জানতেন আগে থেকেই। তারপরেও তিনি নির্বাচন প্রশ্নে, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে তার কখনো চেষ্টার ঘাটতি ছিল এমন তো মনে হয়নি। তার মানে হচ্ছে ব্যক্তি তারেক রহমান দলের হাল ধরে দীর্ঘদিন ধরে বিদেশে বসেই চালাচ্ছেন। ওইখানে বসেও তার আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে যদি তিনি মনে না করেন বা তার দল মনে না করে, তাহলে তিনি না এসেও যদি নির্বাচন পরিচালনা করতে পারেন এবং দলকে রাষ্ট্র পরিচালনার পর্যায়ে নিয়ে আসতে পারেন, তাহলে তো অন্য কারো সমস্যা হবার কথা নয়। বরং তিনি যদি মনে করেন যে দীর্ঘদিন বিদেশে বসে তিনি নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে গণতান্ত্রিক ধারায় রাখতে পেরেছেন, সেই বিবেচনায় এখন যদি তিনি মনে করেন যে তার না এসে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নেবার ঝুঁকিটা অনেক বড়, তার থেকে ওইখানে নেতৃত্ব দিয়ে যদি দলকে নির্বাচনে জিতিয়ে আনতে পারেন তিনি এবং এইখানে তার যে উইং আছে, তাতে তো অন্য কারো বা এই দলের অসুবিধা হওয়ার কথা না। যদি ন্যূনতম তাদের সন্দেহ থাকতো যে তার আসা না আসা ম্যাটার করে বড়ভাবে, তাহলে তো নির্বাচনের জন্য বিএনপি এতটা তোড়জোড় চালাতো না। একেবারে 5 আগস্ট 24 সরকারের পতনের 3 দিনের মাথায় তারা নির্বাচন চেয়েছে 3 মাসের মধ্যে, তারপর ডিসেম্বরে চেয়েছে, তারপরে ফেব্রুয়ারিতে একমত হয়েছে। তার মানে গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনের সঙ্গে তারেক রহমানের আসা বা না আসা ম্যাটার করে না, এটা অন্তত তিনি ফিল করেন। অন্য কারো সমস্যা থাকার কথা না, সেটা ঠিক আছে, কিন্তু বিএনপির তরফ থেকে নানা রকমের ব্যাখ্যা দেয়া হচ্ছে, সেটি একটি বিষয়। যদি তিনি নাই আসেন, এই যে যেমন আমরা শুনছি যে কোনো সময় বলা হচ্ছে নিরাপত্তার কারণে আসছেন না, এখন আবার বলা হচ্ছে যে তিনি আসবেন কবে সেটি ঠিক নেই। মাঝখানে আমরা শুনলাম বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে, নভেম্বরে আসছেন, তফসিল ঘোষণার পরে আসছেন, এখন তো তফসিল ঘোষণার কাছাকাছি সময় চলে এসেছি। তাহলে মানে যদি নাই, সেটি যদি একটি সম্ভাবনা হয় যে তারেক রহমান আসবেন না এবং তাকে ছাড়াই বিএনপি নির্বাচন করবে, তাহলে তো সেটি বিএনপি তারেক রহমান যে নির্বাচনে প্রার্থী হচ্ছেন এটা দল থেকে ঘোষণা করেছে না, সুতরাং তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিনি না এলে প্রার্থী হবেন কি করে?
নিশ্চিত যেই অনিশ্চয়তাটুকু আছে, যে স্পর্শকাতরতা আছে, সেটা তিনি জানেন বা তার চ্যানেল জানে, কনফিডেন্সিয়াল চ্যানেল বা যারা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেন। কিন্তু হয়তো তিনি প্রত্যাশা করেন যে এই সমস্যাটা তিনি ওভারকাম করতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে। এমন হতে পারে, কারণ নির্বাচনী তফসিল ঘোষণা হলে যখন নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হবে, নির্বাচন কমিশনের হাতে অনেকটা এর পরিচালনার দায়িত্ব যাবে, অথবা দেশি বিদেশি কোনো গোষ্ঠী যদি তার আশায় বাধা হয়ে দাঁড়ায়, ওই সময় হয়তো সেই বাধাটা তিনি উপেক্ষা করতে পারবেন। সেই রকম প্রত্যাশা নিয়েই তো তিনি প্রার্থী হয়ে আছেন। যদি সেটা ওভারকাম করতে পারেন নিশ্চয়ই আসবেন, যদি ওভারকাম করতে না পারেন তাহলেও তারা সেই বিকল্প ব্যবস্থা নিয়ে আগাবেন। আমি আপনার কাছে আসবো, এবং আপনি যে সম্ভাবনার কথা বলেছেন এই ধরনের রিমোটলি দেশ চালানোর কোনো উদাহরণ বাইরের কোনো দেশে আছে কিনা সেটিও নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো। আপনি তফসিলের কথা বলেছেন, আমি সারোয়ার তুষারের কাছে আসতে চাই। নির্বাচনের তফসিল আমরা শুনছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলে আসবে, 3-4 তারিখের মধ্যে চলে আসবে। এখন আবার দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে শনিবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ছিল, এখন আবার দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে, সেটিও হয়তো আরও পিছিয়ে যেতে পারে। কেন পিছিয়ে যাচ্ছে তফসিল ঘোষণার দিন? না, এর আগে তো ঘোষণা দেওয়া হয়নি। প্রথমত আপনাকে ধন্যবাদ এবং আমার দুই আলোচককে শুভেচ্ছা জানাই। এর আগে তো কোনো টাইম দেওয়া হয়নি যে অমুক দিন ঘোষণা করা হবে। আমরা শুনছিলাম যে 3-4 এটা সাধারণত 45 থেকে 60 দিন এরকম হয়ে থাকে। আপনি অতীতের নির্বাচনগুলো দিলে দেখবেন 1 মাস 29 দিন এরকমও তফসিল ঘোষণা করার নজির আছে। এখন ইসির তরফ থেকে আমরা শুনেছি যে এটা আমরা আশাবাদী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা যাবে। এখন আমার ধারণা যে মানে অল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্সেস যারা বাংলাদেশে ইলেকশনে ম্যাটার করে তারা সবাই অ্যালাইন্ড উইথ দি ইলেকশন, এবং এটার জন্যই হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল। সো এটা দ্বিতীয় সপ্তাহে যদি হয়, যেটা প্রতিশ্রুত টাইম আপনার ফেব্রুয়ারির 8 থেকে 12 এর মধ্যে তো নির্বাচনটা করা যাচ্ছে। আপনার মোটামুটি তফসিলের পরে 2 মাস সময় পাওয়া যাচ্ছে। ফলে আমি এটাকে মনে করছি না যে তফসিল পেছানো হয়েছে, কিন্তু যে ভাষায় ইসি বলেছে তাদেরকে কনফিডেন্ট মনে হয়নি, এটা সত্য। এবং এখন আবার যে ধূম্রজালটা তৈরি হচ্ছে, এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, এমনকি আজকে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি স্থায়ী কমিটির মেম্বার, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে নির্বাচন পেছাতে পারে এরকম। এবং এই গুঞ্জনটা কিন্তু আছে, এই গুঞ্জনটা চলছে, সোশ্যাল মিডিয়াতে চলছে যে মানে এরকম কিছু হতে পারে। তো আমরা হোপফুলি আমরা এটা এরকম কিছু চাই না। আমরা দুটো জিনিস চাই, একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আমরা, এবং তিনি এই নির্বাচনে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চাই যে তিনি 3টি আসনে, আমরা তো তার সম্মানে ওই 3টি আসনে প্রার্থী দেই নাই, এবং তিনি বিজয়ী হয়ে আসবেন। এবং এই যে একটা বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং যে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার পেছনে তার একটা ভূমিকা আছে অনেক বড়, মানে তিনি যেভাবে স্যাক্রিফাইস করেছেন, ফলে তিনি এই নির্বাচনে শুধু দেখে যাবেন তা না, তিনি তো অংশ নেবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং মানে নির্বাচন নিয়ে যত ধরনের ধূম্রচালের কথা বলা হচ্ছে, এগুলো শেষ পর্যন্ত কোনোটাই টিকবে না। আমি খুবই বিশ্বাস করি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হবে। আর জনাব তারেক রহমান সাহেবের যে কথাগুলো আপনি বললেন, একদিকে ওনার স্ট্যাটাস এটা আছে যে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, আবার আমরা জানি যে এটা হচ্ছে অনেক সময় পার্সোনাল ইজ পলিটিক্যাল। আপনি এটা রাজনৈতিক বিষয় বলে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, এবং এখানে অনেকগুলো, আমি এখানে তিনি কখন আসবেন, কবে আসবেন, এটা নিশ্চয়ই তার সিদ্ধান্ত, তার পরিবারের সিদ্ধান্ত, সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। কিন্তু একটা জিনিসে আমি সমালোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখবেন যে তার আশাকে কেন্দ্র করে বিএনপির কিছু অতি উৎসাহী নেতা এবং কিছু অতি উৎসাহী অ্যাক্টিভিস্ট এই ঘটনাটাকে মানে পাকিয়েছে। আমি বলবো কিভাবে, যে উনি জুলাই মাসে আসছেন, উনি অগাস্টে আসছেন, উনি সেপ্টেম্বরে আসছেন। ধরুন আপনার এই শোতেই এসে আমাদেরই পাশে বসেছে এরকম খুব জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব, লন্ডনে গিয়ে হয়তো তার সাথে দেখা করেছেন এবং একটা ছবি তুলেছেন, সেই ছবি ফেসবুকে দিয়ে বলেছেন জুলাই। এটা কিন্তু অতি উৎসাহ এবং একটা ব্রেকিং প্রবণতা আর কি, যে আমি একটা ব্রেকিং নিউজ দিয়ে দিলাম, এবং এটাই কিন্তু প্রত্যাশাটা আরও মানে গভীর করেছে যে উনি আসছেন জুলাই মাসে। এরকম মনেই হচ্ছিল যে তিনি জুলাই মাসে আসবেন এবং 5 অগাস্টে তিনি বাংলাদেশে থাকবেন। বিএনপিরও সে ধরনের প্রস্তুতি আছে, এবং বিএনপির অনেক নেতা তো এগুলো বলেছেন। এগুলো বলে তারা আসলে জিনিসটা তার হাতে ছেড়ে না দিয়ে তারা আসলে এক ধরনের পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করেছে, যে কারণে এখন এত কথা, কেন আসছেন না, কি আশয় বিষয় ইত্যাদি। আমি মনে করি যে তিনি যেহেতু প্রথমত তিনি তো নিজ ইচ্ছায় দেশ থেকে যান নাই, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং মানে এক ধরনের মানে কঠিন নির্যাতন করে মুচলেকা নিয়ে তারপর তাকে এই দেশ থেকে মানে চলে যেতে হয়েছিল। ফলে তার যাওয়াটা খুব স্বাভাবিক না, এবং তিনি ফিরে আসবেন নির্বাচনে, কিন্তু তিনি প্রার্থীও,
এবং তিনি আসবেন, কখন আসবেন এটা তার সিদ্ধান্তের উপর আমরা আস্থা রাখতে চাই। মানে আমরা যদিও একটা প্রতিদ্বন্দ্বী দল, তবু আমি মনে করি কিন্তু সিদ্ধান্তটা তিনিই নিচ্ছেন কিনা সেই বিষয়টা, এটা তো তার স্ট্যাটাস। আর একটা জিনিস বলি যে আমি পার্সোনালি বলি যে আমি স্ট্যাটাসের ল্যাঙ্গুয়েজটা পছন্দ করি নাই। আপনি বলছিলেন যে জনাব তারেক রহমান এই বিষয়ে যেই স্ট্যাটাসটি দিয়েছেন ফেসবুকে সেটি আপনি পছন্দ করেননি, একটু যদি সংক্ষেপে বলেন কেন পছন্দ করেননি? পছন্দ করিনি বলতে এটার ভাষাটা আমার কাছে যথেষ্ট পরিমাণ মানে সলিড মনে হয় নাই। মনে হয়েছে এক ধরনের এখানে অপারগতা, আত্মসমর্পণ এরকম আছে। এটা তিনি যাদের সাথে পরামর্শ করে দিয়েছেন বা যেভাবেই দিয়েছেন, এটা না দিলেই হতো, ভালো হতো। তিনি তার মায়ের সুস্থতা কামনা করতে পারতেন, দেশবাসীর কাছে দোয়া চাইতে পারতেন, কিন্তু এইটার মধ্যে একটা যে অসহায়ত্ব আছে, দেশের মানুষ আসলে যাকে প্রধানমন্ত্রী ভাবে, ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী হবেন মানে খুব নিকটেই, তার কাছ থেকে একটা রেজিলিয়েন্স দেখতে চায়, একটা প্রত্যয় দেখতে চায়। এই ধরনের একটু কি বলবো যে মানে অসহায়ত্ব কিংবা নিরুপায়ত্ব, এটা মানুষ মানে ভালো লাগে না। মানে আমরা জানি হয়তো নিরুপায় হওয়ার অনেক কারণ থাকতে পারে। এর আগে তো কখনো উনি এরকম বলেন, মানে আমি সবসময় বলেছেন শীঘ্রই আসবো, বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন নিরুপায় হওয়ার অনেক মানে যৌক্তিক কারণ থাকতে পারে, তবু মানুষ তার নেতার কাছ থেকে এটা শুনতে চায় না। এইটা হচ্ছে আমার বক্তব্য। এমনকি এটা আমি ভাবছিলাম যে বিএনপির তৃণমূলের নেতাদের কাছে এটা বা কর্মীদের কাছে এটা কী ধরনের, কারণ তারা তো খুব পুরো এক বছর আসলে স্লোগান, সবচেয়ে প্রমিনেন্ট স্লোগান হচ্ছে যে তারেক রহমান আসবে দেশে বীরের বেশে। ফলে এইটা তো তাদের সাইকোলজিতে, কিংবা আপনি দেখবেন যে তরুণ যারা বিএনপি বা ছাত্রদল করে তারা নভেম্বর এরকম একটা রোড তোলার চেষ্টা করেছে। ফলে তাদের কাছে এটা তাদেরকে একটু ডিমোরালাইজ করতে পারে। ফলে তার স্ট্যাটাসটা আরেকটু অন্যরকম হতে পারতো, যেটা আমি বললাম যে মায়ের সুস্থতা কামনা করা, দেশবাসীর কাছে দোয়া চাওয়া, এই ভাষায় হলেই হতো। আর বাকিটা তো তিনি আসবেন, এটা তো আমরা জানি যে নিরাপত্তা সংক্রান্ত যে ইস্যু, এটা তো টকশোতে প্রচুর আলোচনা হয়েছে। ওনার তো অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে কেন উনি মায়ের অসুস্থতার সময় আসবেন না, বারবার করে এই প্রশ্ন করা হয়েছে। সেজন্যই কি এই ধরনের একটি স্ট্যাটাস দিয়ে সেটা যে এটা তো ক্লিয়ার করতে চেয়েছেন যে এটি ওনার একার সিদ্ধান্ত নয়? সেটা যে ভাষাতেই হোক, মানুষ আসলে বলবেন, এটা বলবে যে 18 সালেও তো বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গেছেন এবং না ফিরতে পারতেন, তিনি ফিরে এসেছেন, বারবার ফিরে এসেছেন, এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তার ওই বক্তব্য যে এইটাই আমার দেশ, এখানেই থাকবো, আর কোথাও যাব না। ফলে তার সন্তানের কাছে মানুষের, আমি বলছি মানুষের সাইকোলজিটা বা মানুষের প্রত্যাশাটা, ইমপ্রেশন, যে কিভাবে আমরা জানি যে অনেক বাস্তবতা, ভেতরের অনেক ব্যাপার থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের যে অনুভূতি আর কি, মানুষ হচ্ছে দেখতে চাইবে যে ছুটে চলে আসছে। তো যখন আপনি আসতে পারছেন না, তখন স্ট্যাটাসটা স্কিপ করেও অন্যভাবেও দেওয়া যেত। এটা আমার ব্যক্তিগত টেম্পারমেন্ট আর কি, মানে আমার টেম্পারমেন্টের কাছে সাথে এটা মেলে নেই, বাকিটা তার ব্যাপার। জনাব সারোয়ার তুষার, যেই বিবিসির যে প্রতিবেদনের কথা আমি বলছিলাম, সেই প্রতিবেদনে মহিউদ্দিন আহমেদ বলেছেন যে উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল, এবং যে যাই বলুন না কেন ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়ার উপর। আপনারও কি মনে হয় যে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়া এখানে একটি রোল প্লে করছে? যদি সেটি হয়, যদি তারা তারেক রহমান কবে দেশে ফিরবেন না সেই বিষয়টির উপরেই এতটা নিয়ন্ত্রণ রাখেন, তাহলে তারেক রহমান ভবিষ্যতে দেশের হয়ে যেসব সিদ্ধান্ত নেবেন সে বিষয়েও কি তারা নিয়ন্ত্রণ রাখবেন? বিএনপি তো জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের প্রধান জাতীয়তাবাদী শক্তি, এবং এর মোদ্দা কথা হচ্ছে যে সার্বভৌমত্ব, আমার সিদ্ধান্ত আমার কাছে, আমার দেশের সিদ্ধান্ত আমার কাছে। এখানে আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তিদের অনেক খেলাধুলা থাকবে, ছিল অতীতেও, সামনেও থাকবে, এখনও আছে। এই রিস্কের মধ্যে আমাদের ভৌগোলিক পজিশনটাই এমন যে আমরা সবসময় একটা ঝুঁকির মধ্যে আছি। এখন আরও বার্মা ইস্যুটা ডেভেলপ করার কারণে আমাদের ভূরাজনৈতিক নাজুকতা আরও বেড়ে গেছে। ফলে এটা তো মাথায় নিয়েই আপনি দেশের প্রধানমন্ত্রী হতে চাইলে প্রধানমন্ত্রী হতে হবে, তাই না? ফলে এখানে এক্সটার্নাল অ্যাক্টররা নানা রকম চাইবে, বা তার ব্যাপারে যে ইমপ্রেশন ছড়ানোর চেষ্টা করা হয়েছে সেটাও একটা ইস্যু। কিন্তু তিনি কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়ায়, ইন দ্য মিন টাইম অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে তার রাষ্ট্রনীতি, এমনকি ভারতের অনেক মিডিয়াতে তিনি কথা বলেছেন। তার রাষ্ট্রনীতি, তার প্রতিবেশী দেশ সম্পর্কে তার ধারণা, তিনি কিভাবে কি করতে চান, এবং যে একটা প্রচারণা আওয়ামী লীগ করার চেষ্টা করেছে, সেভেন সিস্টার্স, এই বিএনপি আসলে সেভেন সিস্টার্স নিরাপদ না, এগুলো তিনি খণ্ডন করেছেন, বলেছেন যে না, বাংলাদেশ সবসময় প্রতিবেশীর সাথে প্রতিবেশী নিরাপত্তাকে সবসময় হাইয়েস্ট প্রায়োরিটিতে রাখে, এগুলো তিনি বলেছেন। ফলে এটা তো মানে কিছু তার ব্যাপারে প্রচারণা থাকবে, কারণ আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের আওয়ামীপন্থী যে এস্টাবলিশমেন্ট আছে তারা তো ওনাকে আগে থেকেই ভিলিফাই করার চেষ্টা করে যাচ্ছে, এটা থাকবেই। এটা মাথায় নিয়েই আপনাকে যে রকম তাকে হাজির করা হতো 1/11-এর সময়, যে নির্যাতন তাকে করা হয়েছে, এই নির্যাতনের ন্যায্যতা যেভাবে দেওয়া হয়েছে, আমার পরিষ্কার মনে আছে এখানে খুবই প্রমিনেন্ট সিভিল সোসাইটি মেম্বার, তারা বলেছেন যে তার যে নির্যাতিত চেহারা, এটা আমাদের মধ্যে কোনো ভাবাবেগ তৈরি করে না। পরিষ্কার, তাকে যে 1/11-এর সময় মারা হয়েছিল, সেই যে একটা বেদনার্ত চেহারা, এই চেহারার সাথে তিনি লিখেছেন যে
আমি টর্চারের এগেনস্টে নো ইফস অ্যান্ড বাটস, কিন্তু তার এই বেদনার্থ চেহারা আমার মধ্যে কোনো ভাবাবেগ তৈরি করে না। এটাই কিন্তু এই দেশের ডমিনেন্ট সিভিল সোসাইটির তার ব্যাপারে ইমপ্রেশন ছিল, ফলে এটা থাকবেই। এবং এটাকে আমরা একদিনই সহসা ফাইট, আজকে যারা এই সুসময়ে বিএনপির কাছাকাছি আসার চেষ্টা করছে, আমি তো তাদেরকে বিশ্বাস করি না, এবং তারেক রহমানেরও তাদের বিশ্বাস করা উচিত না। ফলে এই রিস্কগুলো নিয়েই আপনাকে ফাইট করতে হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের যে ন্যারেটিভ এবং এটার সাথে যে আমাদের গত কলোনিয়াল আমল থেকে এই পর্যন্ত যেই একটা বয়ান তৈরি করা হয়েছে, এইটার বিরুদ্ধেই আমাদের ফাইট, এবং বিএনপিও সেটার অংশ। ফলে তাকে নিয়ে অনেক ধরনের প্রচারণা থাকবে, কিন্তু এই প্রচারণার ক্ষেত্রে যখন তাকে নিয়ে প্রোপাগান্ডা হয়, আওয়ামী লীগ আমলে হয়েছে, তখন কি আমরা এটা বিরোধিতা করি নাই? সারা দেশ বিরোধিতা করেছে, অ্যাক্টিভিস্ট, দলমত নির্বিশেষে সবাই এটা, আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই এটা বিরোধিতা করেছে। ফলে এটা মাথায় নিয়েই তো তাকে মানে দেশকে নেতৃত্ব দিতে হবে। জি, এবার পরের প্রসঙ্গে আসি, যেটি বিরতির আগে বলছিলাম যে ইত্তেফাকের একটি রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে যে মনোনয়ন ফর্ম যারা কিনেছিলেন আপনাদের দল থেকে, মনে হয় 1,500-এর মতো মনোনয়ন ফর্ম বিক্রি করেছেন আপনারা, সেখানে বলা হচ্ছে যে অর্ধেক নেতাই সাক্ষাৎকার দিতে আসেননি। একটু যদি বলেন যে কেন সাক্ষাৎকার দিতে আসেননি। এছাড়া এনসিপি গত এই যে খুব অল্প কিছুদিনের মধ্যে যেই বিষয় নিয়ে আলোচনায় আসে বারবার, সেটি হচ্ছে যে আমরা শুনি যে অমুক নেতা পদত্যাগ করেছেন, তমুক নেতা পদত্যাগ করেছেন, দলের মধ্যে প্রচুর মতবিরোধ হচ্ছে। এনসিপি কি এক ধরনের সংকটময় কাল পার করছে কিনা? না, এনসিপি তার গঠনের পর থেকে আজকে পর্যন্ত সবচেয়ে ভালো সময় পার করছে, এবং দল এখন অনেক উজ্জীবিত, অনেক বেশি প্যাকড, এবং আমাদের সংগঠনটা প্রতিদিন এটার কলেবর বাড়ছে। প্রচুর কমিটি হচ্ছে আপনার সারা দেশে। আপনি জানেন যে আমরা নির্বাচন কমিশনের নিবন্ধন নেওয়ার জন্য সমন্বয় কমিটি করেছিলাম। এখন মানে অনেকগুলো জেলায়, প্রায় 10+ জেলায় আপনার আহ্বায়ক কমিটি হয়ে গেছে, বাকি উপজেলা কমিটিগুলো হচ্ছে, মানে এটার, এবং বিভিন্ন অঙ্গ সংগঠন হচ্ছে, এটা প্রতিদিনকার ঘটনা। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আরও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে দলকে কেন্দ্র করে। এবং আপনি বললেন যে অনেকে আপনার খুব ঘটা করে এসে এখানে নমিনেশন নিয়ে গেছে। তারপর কে নমিনেশন, ওই সাক্ষাৎকারের এই প্রসেসটা থেকে আসলো, কে আসলো না, এটা তো আমাদের হাতে নাই, আমরা প্রত্যেককে ডেকেছি। এবং এরকম হয়েছে যে ধরেন কোনো কারণে যদি কেউ বাদ পড়ে যায়, তারা নিজ থেকে যোগাযোগ করে এসে সাক্ষাৎকার দিয়ে গেছে। এর বাইরে সবসময় এরকম কিছু লোক থাকবে, আপনি খেলার টিকিট কিনেছেন, পরে খেলা দেখতে যাচ্ছেন না, এটা সবসময়, এটা রেগুলার ব্যাপার। সিনেমার টিকিট কিনেছেন, পরে আর মানে ওই সময় একটা উদ্দীপনার মধ্যে ছিলেন, পরে আর নাই, এটা হতেই পারে এটা। এবং এরা কেউ আমাদের নেতা না, মানে যারা এরকম করেছে তারা হচ্ছে, আমরা যেহেতু এটা ওপেন রেখেছি, যে কেউ নমিনেশন ফর্ম কিনতে পারতো, এবং পরবর্তীতে একটা স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে আমরা তাকে নিয়ে যাব। ফলে যারা আসে নাই তারা এমন কোনো কারণ না যে এটা নিয়ে দলের মধ্যে কোনো সমস্যা বা কোনো বিভাজন, তার কারণে তারা আসতে পারে না। যে মনে হচ্ছে যে নির্বাচনে এনসিপি খুব একটা ভালো ফলের দিকে এগোচ্ছে না, কারণ যত জরিপ আমরা দেখছি কোনোটিতে কিন্তু আমরা দেখছি না যে এনসিপির জনসমর্থন খুব বেশি। এক সপ্তাহের ব্যবধানে এমন কিছু তো ঘটে নাই যেটাতে আপনি বলবেন যে মনোনয়ন নেওয়ার সময় মনে হয়েছিল যে এনসিপি খুব ভালো করবে, আর ভাইবা দেওয়ার সময় এরকম মনে হচ্ছে না। এক সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটে নাই। আর জরিপ নিয়ে অনেক জরিপে বিএনপিও হারে, মানে সেটা জরিপের অনেকগুলো মেকানিজম আছে, প্রশ্ন সেট করা আছে, প্রশ্ন সেট করার ধরন থেকে শুরু করে অনেকগুলো ব্যাপার ঘটে। আপনি ধরেন বিএনপি এনসিপি এভাবে কঠিন ভাইবা হচ্ছে মনে হয়, সেজন্য আসতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, আমরা একটা প্রসেস ডেভেলপ করার চেষ্টা করেছি, সেখানে ভাইবায় তো ডেফিনেটলি প্রশ্ন করেছি যে এটা তো আর কোনো দল করে নাই, আমরাই করেছি, যে বোঝার চেষ্টা করেছি যে কেন তিনি এটা মনোনয়ন নিলেন, কি কারণে আসতে চাচ্ছেন। ফলে এটা তো ভালো একটা প্রক্রিয়া। সময় থাকলে আপনার কাছে আবারও আসবো। জনাব মান্না, আপনার কাছে যেতে চাই। জরিপের কথা বলছিলাম, বিওয়াইএলসির একটি যুব জরিপ, যেটি বেশ কিছুদিন আগে করা হয়েছিল 18 থেকে 35 বছর বয়সী 2545 জন ভোটারের উপর জরিপটি চালানো হয়েছে 10 থেকে 25 অক্টোবর, এই সময়ের মধ্যে। এতদিন পরে এসে আসলে এটি নিয়ে কথা বলছি, কারণ ডেভিড বার্গম্যান সম্প্রতি এটি নিয়ে প্রথম আলোতে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে এই জরিপ নিয়ে তিনি এর ফলাফল নিয়ে বিভিন্ন রকমের বিশ্লেষণ, তার যে বিশ্লেষণ সেটি উপস্থাপন করেছেন। এই জরিপটি শেখ হাসিনার বিচারের রায়ের আগে করা হয়েছে। জরিপে যেটি দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামায়াত খুব কাছাকাছি অবস্থানে আছে। বিএনপি 20%-এর মতো, জামায়াতের সম্ভাব্য ভোটার 17%, অর্থাৎ 3% মতো পার্থক্য বিএনপি এবং জামায়াতের ভোটার। যদিও শুধু করা হয়েছে একটা নির্দিষ্ট এজ গ্রুপের মধ্যে, এবং স্যাম্পল সাইজ 2545, কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশে জামায়াতে ইসলামের উত্থান কি এখন একটা বড় বাস্তবতা কিনা, আর এটির কারণটা কি? মানে এই জরিপের যে ফলাফল, এটিকে আপনি কতখানি মনে করছেন যে এটি রিফ্লেক্ট করছে বাস্তব পরিস্থিতি? আমি জরিপটা পড়িনি, জরিপের উপরে যদি মন্তব্য করতে থাকে একটু ডিটেল পড়া দরকার। ডিটেল তো দূরের কথা, এটা ভালো করেই পড়িনি, এই জন্য এরকম করে বলা খুব মুশকিল। কিন্তু আপনি প্রশ্ন যেটা করেছেন তারও আমি বলতে পারি যে জামাত বা ইসলামপন্থীদের, পার্টিকুলারলি জামাতের উত্থানটা চোখে পড়বার মতো, প্রণিধানযোগ্য আমি বলবো। হবার কারণ কি, ধরেন আমি যেদিন ডাকসু ইলেকশন হচ্ছে তার আগের দিনও
বা আগের সন্ধ্যার সময় আমাকে যখন কেউ কেউ বলেছে যে না শিবিরের অবস্থা কিন্তু বেশ ভালো, আমি তো উড়িয়ে দিয়েছি, ওটা হতেই পারে না। আমি সেই দুপুরে সেই সকালে ইউনিভার্সিটি ছিলাম, একটা ছাত্র সভায় বক্তৃতাও করেছি, তা আমার এরকম মনে হয়নি। কিন্তু যখন রেজাল্টটা হয়ে গেল তখন থেকে ওটা বোঝার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করার পর মনে হয়েছে কি আসলে যে আমরা প্রজন্ম কথা বলি না, এই যে জেদ এত কথাবার্তা হলো, পৃথিবীর বিভিন্ন দেশে তো গবেষণা করে একটা প্রজন্ম আর একটা প্রজন্মের সাথে আগেরগুলোর সাথে কী তফাৎ হয়েছে। আমাদের এখানে কোনো গবেষণা নেই। যাদের নিয়ে আপনি রিসার্চের কথা বলছেন এটা হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের, এবং এরা হচ্ছে যারা গত 15 বছরে ভার্চুয়ালি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। রাজনীতির গতি প্রবাহ, রাজনীতির অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে ওদের কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। তারা যে জেনারেলি দেখে সারফেসে তার উপরে কথা বলে এবং তার উপরে সিদ্ধান্ত করে ফেলে। ধরেন এখন অনেকের কাছে পরিষ্কার হয়েছে যে মেয়েদের সম্পর্কে ইসলামপন্থী এই রাজনীতিবিদদের বা দলগুলোর অ্যাটিচিউড কী, এবং সেখানে কিন্তু স্পষ্ট হয়েছে। বাউলদের বিষয় নিয়ে যেটা হয়েছে, যদি এটার মধ্যে একটা বিরাট বিতর্ক আছে, আমি সেই বিতর্কটাকে সাইডে রেখে বলছি, মানে ওটার মধ্যেও একটা বোঝা গেছে যে ভিন্ন মতকে যে তারা খুব অ্যাকসেপ্ট করে সেরকম না, অথচ গণতন্ত্রের মূল বিষয়টা ভিন্ন মতকে অ্যাকোমোডেট করা, অন্তত তাকে দাবি দেওয়া নয়। এই সমস্ত বিষয়গুলোতে তার সাথে তুলনা করেন 71-এ তাদের ভূমিকা, এগুলো এই প্রজন্মকে টাচ করেনি ভালো করে। আওয়ামী লীগের গত 15 বছরের শাসন, দুঃশাসন এবং তার যে অত্যাচার নির্যাতন মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে একটা অপ্রিয় শব্দে পরিণত করেছিল, ফলে তাদের এইটা দিয়ে টানে নেই। এর এগেনস্টে আমি ধরুন ইসলামিক ইউনিভার্সিটি একটা ছাত্রীর কথা জানি, যাদের সঙ্গে আমার পরিচিত এক ভদ্রলোক তাদের আত্মীয়ন কথা বলেছেন, সব শুনে মেয়েরা বলেছে আপনারা এগুলো বলেন, কিন্তু কই আমাদের ইউনিভার্সিটিতে আমরা যাদেরকে দেখি এদের ব্যবহার ভালো, এরা আমাদের হেল্পফুল এবং এরা পারলে অন্যদেরকে সাহায্য করে, কিন্তু আপনারা যেসব দলের কথা বলছেন তাদেরকে এটা দেখিনি আমরা কোনো সময়। তো এরকম হয় কি, ধরেন একটা সময় ছিল আমাদের সময়টা 60-এর দশকে, তার পরবর্তী সময়ে একটা মানুষকে, একটা সংগঠন বা দলকে আলাদা করতে কি দেখে, তার বক্তব্য দেখে, ন্যারেটিভ, তার আদর্শবাদটা কী, তার ডক্ট্রিন কী ইত্যাদি দেখে। এখন এইসব আদর্শ বা ডক্ট্রিন বা ফিলসফি এগুলো দিয়ে অত বেশি আলাদা করা হচ্ছে না, আরও বেশি করে করা হচ্ছে তার পারফরমেন্স দেখে, তার প্রোগ্রাম দেখে। তার ঢাকা শহরে এত বড় যানজট, কীভাবে আপনি সমাধান করতে পারবেন, থিওরি শুনতে চায় না। এরকম দুর্নীতি চলছে দেশ জুড়ে, এটা বন্ধ করার পথ কী, প্রোগ্রাম শুনতে চাই। এই যে বঞ্চনা চলে, এই মেম্বার ইউপি চেয়ারম্যান যাদের সব টাকা মেরে খায়, বন্ধ করবে কী পদ্ধতি আছে, সেখানে প্রোগ্রাম চাই। জামাত ইসলাম এই দিকে কাজ ভালো করেছে আমি বলবো, তারা প্রোগ্রাম বেস গেছে আর মানুষের কাছাকাছি গেছে। জামাত ইসলাম কি কাজ ভালো করেছে নাকি তারা এরকম একটি ন্যারেটিভ তৈরি করেছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়বে? সেটা আমি বলি, ধরেন এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ সম্পর্কে সবাই আমরা জানি, আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, তাদের পরিবার আছে, সেই পরিবারের অনেকেই আসলে ওরকম টাকা বানিয়ে যে পরিবারটা কিছু না করে জীবন চলতে পারে, হয়তো কোনোদিন তাদের চাল কেনার টাকা নেই। ধরে তাদের উপরে অন্যান্য দল চেপেছে খুব বেশি, তাদের নামে মামলা আছে। জামাত কিন্তু তাদের কাছে গিয়ে বলছে আপনার কোনো অসুবিধা আছে বলেন। আমি এরকম খবর জানি যে জামাত ইসলাম তাদের বাড়িতে গিয়ে চাল দিয়ে সাহায্য করেছে, অন্য কিছু দিয়ে সাহায্য করেছে, থানাকে বলেছে নারীদের বসে অত্যাচার করছে। সেটা কি তাদের ভোট পাওয়ার জন্য? জি, সেটা কি তাদের ভোট পাওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট যাতে জামাত টানতে পারে সেই জন্য? মানে জানো এরকম প্রশ্ন করছে আপনি, ঠিকই আছে। এই দুর্গা মূর্তির সামনে অনেকক্ষণ ধরে বসে আছে, ভিজিট করেছে, জীবনের শহীদ মিনারে যায়নি, তারা ওখানে গেছে, গিয়ে বসেছে, এটা তাদের দলের মধ্যে কথা হচ্ছে। ভোট ছাড়া তো কিছু না। জামাতে ইসলাম একটা রিলিজিয়াস পার্টি তো নয়, রিলিজিয়ান তাদের ন্যারেটিভের মধ্যে আছে, মানুষের সেন্টিমেন্টকে আকর্ষণ করার জন্যে। এর পাশাপাশি যারা তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে এতদিন ধরে ছিল, আওয়ামী লীগ তো তাদের কারণে গেছে, আর বিএনপি ধরেন এই সরকারে, আওয়ামী সরকার পতন হবার পর থেকে এই পর্যন্ত পারফরমেন্সে খুব সিরিয়াসলি ক্রিটিসাইজ হয়েছে। প্রচুর পরিমাণে চাঁদাবাজির অভিযোগ, প্রচুর পরিমাণে দখলদারিত্বের অভিযোগ, এগুলোর জবাব তারা ঠিকমতো দিতে পারেননি, এবং এই সময় তারা জনগণের কাছে তাদের বন্ধু হিসেবে সের উপরে হাজির হতে পারেননি। এটা তাদেরকে এগিয়ে দিয়েছে।
কিন্তু আমি এটা বলবো, যেইটুকু হয়েছে এটাকে একটা হাইপ বলি। হাইপ ইজ নট অলওয়েজ এ পারফেক্ট পিকচার অফ দি সিচুয়েশন। সেটাতে কি হয়, মনে হচ্ছে যে কত কি হয়েছে। গতকাল ডিআরইউ ইলেকশনে ওরা জিতেছে, তাতে অনেকে আজকে ধরেন আমাকে কয়েকজন প্রশ্ন করেছে, আপনারা বলেন খালি ছাত্রদের মধ্যে কেন, এই দেখেন সাংবাদিকদের মধ্যেও তাদের রেজাল্ট কত ভালো। ওই অর্থে তাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু তারপরেও আমি প্রথম থেকে বলছি, এখনও বলছি, এই পার্সেন্টেজ এমন নয় যেটা জাতীয় নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে। ওই রকম জায়গাতে তারা যায়নি। আর পলিটিক্সের ব্যাপার যত বেশি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনগুলোতে আসবে তত কিন্তু তারা একটু, আমি মনে করি, আইসোলেটেড হবে পিপল থেকে। কারণ তারা যে ফুল দিতে যাবে শহীদ মিনারে যাবে না, কোনো ফুল দেওয়াই নিষেধ করবে। বহু জায়গায় তো গান বাজনা নিষেধ করা হয়েছে, বহু জায়গাতে আপনার মানে তাদের সংস্কৃতির মধ্যেই পড়ে না, সেগুলোকে বিরোধিতা করছে। এই লড়াইটা হবে। কিন্তু গত 15 বছরে এই লড়াই তো ওঠে নাই। গত 15 বছরে বরঞ্চ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আপনি বেশি করে বলেছেন, একটা গায়েবী শক্তির উপরে, আল্লাহর উপরে, ধর্মের উপরে আস্থা রাখতে, তার ভিত্তিতে লড়াই করতে। তো মানুষও মনে করছে ওইটাই ঠিক, আর যে লড়াই হচ্ছে তার মধ্যে আসেনি। অর্থাৎ ফিলসফিক্যাল লড়াই আপনি করেননি, কিন্তু ওরা ফিলসফিক্যাল লড়াই করেনি, ন্যারেটিভটা রেখেছে, বাকিটা প্র্যাকটিক্যাল কাজ করেছে, যার জন্য এতখানি ডেভেলপমেন্ট দেখছি। কিন্তু আমি মনে করি যে এখন যদি কোনো দল সেরকম করে তাদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে তারা এটা জবাব দিতে পারবে। আমি আর একটু স্পষ্ট করে বলি, ধরেন এই নির্বাচনে যেমন আমি মনে করি যে শেষ পর্যন্ত বিএনপি মেজরিটি পাবে, ক্ষমতায়ও যাবে। ক্যাম্পেইন করছি না, যারা মনে করে তারা ভাই অন্য জায়গায় ভোট দিয়ে দেখা যাবে। ভোটের পার্সেন্টেজ বাড়বে অনেক জামাতের, এবং তাদের সিটও বেশ কিছু পরিমাণে বাড়বে, কিন্তু ক্ষমতায় হয়তো বিএনপি থাকবে। যদি তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে তার প্রপার জবাব দিতে পারে, তাহলে তারা এমনভাবে ইমার্জ করবে, তার সামনে এই সমস্ত শক্তি খুব বেশি দাঁড়াতে পারবে না। আনডেমোক্রেটিক, অর্থোডক্স এই সমস্ত শক্তি দাঁড়াতে পারবে না, বলতো প্রোগ্রেসিভ শক্তি দাঁড়াবে। সেটা কতখানি পারবে সেটা আমি জানি না। ইট ইজ অলওয়েজ ফেইলার অফ দ্য প্রোগ্রেসিভস, যার কারণে রিয়াকশনারিরা সামনে যেতে পারে। তাছাড়া তো পারবার কোনো প্রশ্ন আসে না। ওইটাই হয়েছে এতদিন ধরে, এবং আমি মনে করি সেটাই হলো অন্যতম কারণ। আর একটা হচ্ছে আমাদের দেশের কালচার ট্রেডিশনালি ফিউডাল। ফিউডাল মানে আমরা সবাই বুঝি, তার সাথে সাথে আমি যুক্ত করেন রিলিজিয়ান। রিলিজিয়ানকে মানুষ কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে, রেসপেক্ট করে। হয়তো সে পারফর্মার নয়, কিন্তু তারপরে তার ডিকটামগুলো সে মানে, এবং সে মনে করে যে এটাগুলো মেনে যারা চলে ওরা খুব খারাপ লোকটা, তাদের পেছনে ভোট দিচ্ছে এরকম নয়। আগে তো জামাতকে লোকে ভোট দেয়নি, তখনও তার ইসলামের কথা বলেছে। কিন্তু এখন যদি ভোট দেয়, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ওরা ইসলাম কায়েম করবে বলে ভোট চাইনি, ইউনিভার্সিটিগুলোতে সেই ভিত্তিতে জেতেনি, ডিআরইউ তো সে ভিত্তিতে জেতেনি। আমি ওই জন্য বলছি যে ওই বোধটা মানুষের আছে। এই আওয়ামী লীগ গত সময়গুলোতে মানুষের এই ধর্মীয় মূল্যবোধকে অশ্রদ্ধা করেছে, সেটা উচিত হয়নি। আপনি ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা দেখান, আপনার মানা উচিত যে ইতিহাসের একটা পর্যায়ে ধর্মকে যারা উপেক্ষা করেছে, ভুল মনে করেছে, তারা নিজেরা ভুল। বর্তমানেও যারা মনে করে যে আমাকে মূল্যবোধ শেখাতে পারে, মানুষ হিসেবে গড়ে তুলতে পারে ধর্মীয় মূল্যবোধ, তারও অবদান আছে। মনে যদি না করে তাহলে তারাও ওই জায়গাতে আসতে পারবে না। জি, ডক্টর সায়ন্ত, আপনার কাছে আসতে চাই। এই জরিপের ফলাফল আপনি শুনছিলেন যে বিএনপির জন্য বলা হচ্ছে যে 20% আর জামায়াতের সম্ভাব্য ভোটার 17%, যারা বলেছেন। এছাড়া জরিপের 10% ভোটার আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চেয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে 30% ভোটার তারা বলেছেন যে তারা এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কোন দলকে সমর্থন করেন, এবং অনেকেই ধারণা করছেন যে যারা আসলে সিদ্ধান্ত নেননি, এবং 18% তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। অর্থাৎ 30% বলছেন যে তারা এখনো মন ঠিক করেননি, 18% বলছেন যে তারা বলবেন না। অনেকেই ধারণা করছেন যে এদের একটা বড় অংশ এই কারণেই ওনারা বলছেন না যে তারা খুব সম্ভবত আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগে ভোট দিতে চান, আর 10% বলেছে যে তারা আওয়ামী লীগে ভোট দিতে চায়। আর বিএনপির ঘাড়ে দেখা যাচ্ছে জামায়াত আসলে নিঃশ্বাস ফেলছে। তাহলে এই 48 আর 10 মিলে 58% আওয়ামী লীগের ভোট, এটা কেউ বিশ্বাস করবে? কোনো পাগলও বিশ্বাস করবে না। বেসিক্যালি বাংলাদেশের একটা জনগোষ্ঠীর সমস্ত রাজনীতিবিদদের প্রতি বীতশ্রদ্ধ। তাদের নানান সময় নিজেদের প্রতি নিজেদের আস্থার ঘাটতি, তাদের যে আচরণ, কথা, কাজ, আচরণ এর মিল খুঁজে পায় না। ক্ষমতার বাইরে থাকলে একরকম কথা বলে, একরকম আচরণ করে, আবার ক্ষমতায় গেলে আর একরকম করে।
তারা খুব ভালো ভালো কথা বলে, কিন্তু কাজ করার সময় সে ভালো কথার মিল খুঁজে পায় না। ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা, তারা মুখে ধর্মের কথা বলে, তারা আল্লাহর আইন সৎলোকের শাসনের কথা বলে, কিন্তু তাদের কাজে আচরণে দাম্ভিকতায় সে ইসলাম খুঁজে পায় না। যারা মডারেট মুসলিম বা মধ্যপন্থী রাজনৈতিক দল, তারা যেরকম প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করে, নির্বাচনে জেতার পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করে না, এই সব নিয়ে তারপর হচ্ছে বাংলাদেশে বিরাজনীতিকীকরণের যে নানান সময় যে নানান রকমের কর্নার থেকে যে আলোচনা ওঠে, যে ন্যারেটিভ তৈরি হয়, সেটাও একটা স্ট্রং ভূমিকা পালন করে রাজনীতিবিদদের প্রতি জনগণের বীতশ্রদ্ধ হতে। সেই কারণে নেতাকর্মীদের গত এক বছরের আচরণ কি কোনো ভূমিকা রেখেছে? ডেফিনেটলি ভূমিকা রেখেছে। গত 16-17 বছর বিএনপি 111-এর 2 ইয়ার্স এবং পরের আওয়ামী লীগের প্রায় 16.5-17 বছর, এই টাইমটা বিএনপি ছিল নিপীড়িত। ফলে আগে বিএনপি ক্ষমতায় থাকতে কিছু ভুল ত্রুটি, চাঁদাবাজি কিংবা দুর্নীতির যে অভিযোগ ছিল, সেটা ছাপিয়ে উঠে বেগম খালেদা জিয়ার উপর এই নিপীড়ন, তারে জেল দেওয়া অন্যায়ভাবে সব করার প্রতি, এবং বিএনপির এই বিএনপি মহাসচিবের মতো এইরকম একজন সজ্জন নেতা, তাকে এত বছর এতগুলো মামলায়, শতাধিক মামলায় এইভাবে হেনস্থা করা, নিপীড়ন করা, জেল খাটানো, সমস্ত নেতাকর্মীদের এতগুলো গুম খুনের শিকার হওয়া, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সব মিলিয়ে বিএনপির প্রতি যারা বিএনপির কর্মী সমর্থক নেতা, তাদের ব্যাপার আলাদা। এর বাইরে বিএনপির বাইরের একটা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে একটা মায়া তৈরি হয়েছিল, আহারে এইরকমভাবে নিপীড়ন করে, এইরকমভাবে খালেদা জিয়াকে কষ্ট দিচ্ছে। আওয়ামী লীগের পতনের পরে তারা যেই জেনারেশনটা বিএনপি ক্ষমতায় থাকতে দেখেনি, তখন তার বয়স 5 বছর 7 বছর, তারা শুধু চোখের সামনে আওয়ামী লীগের নিপীড়ন দেখে আসছে, আর বিএনপি এবং জামায়াত নিপীড়িত হয়েছে, নৃশংসতার শিকার হয়েছে, সেটা দেখেছে। পট পরিবর্তনের পরে তারা দেখছে যে বিএনপির বিরুদ্ধে দখল এবং চাঁদাবাজির অভিযোগ আসছে। তারা দেখছে জামায়াত ইসলামের বিরুদ্ধে ওই অভিযোগটা কম, কিন্তু ধর্ম নিয়ে তাদের বাড়াবাড়ি এবং তাদের যে অহমিকা, তাদের যে অন্যকে অপদস্থ করবার যে প্রবণতা, সেগুলা বেড়েছে। সব মিলিয়ে আবার রাজনীতি বিমুখ একটা অবস্থা নিয়েছে, বিএনপির প্রতি রাগ হয়েছে। কিন্তু তারপরেও আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে, তাদের ছাত্র সংগঠনে মিলেমিশে থাকা, জামায়াতের অ্যাগ্রেসিভ আচরণ, অতীতে যেটা ছাত্র রাজনীতি ছিল, রক কাটা, এটা প্রচারণা ছিল, সেখান থেকে সরে আসা, সব মিলিয়ে জামায়াত একটা সফট কর্নারের দিকে আছে। কিন্তু জামায়াতের ফান্ডামেন্টাল কিছু জায়গায় যে তাদের রাজনীতিতে ধর্ম কতখানি থাকবে, কি থাকবে, তারা ক্ষমতা আসলে নারীর স্বাধীনতা, নারীর কি কোন পর্যায়ে যাবে, বাংলাদেশের সিনেমা, নাটক, কালচারাল ইভেন্ট কোন পর্যায়ে যাবে, বাংলাদেশের ভাস্কর্য নিয়ে তাদের অবস্থান কি হবে, এই সামগ্রিক বিষয়ে ধর্ম, তারা কোন ধরনের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা চায়, উত্তর দিচ্ছে না। যেমন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরবেন কি ফিরবেন না, সেটা নিয়েও আমরা পরিষ্কার উত্তর পাই না। বরং আমি সংক্ষেপে এটার সঙ্গে আরেকটা জিনিস একটু যোগ করি, সেটা হলো উইকিলিক্স নিয়ে জনাব মহিউদ্দিন আহমেদ যেই কথাটা তুলে এরকম একটা ধারণা তৈরি করবার চেষ্টা করেছেন যে আমেরিকা এবং ইন্ডিয়ার চাওয়া ছাড়া বাংলাদেশে অনেক কিছু হয় না। সেটা কেউ কেউ মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে সেইখান থেকে বের হয়ে আসার চেষ্টা বাংলাদেশ করছে, সেটাও সত্য। তবে তার থেকে বড় সত্য যেটা, সেটা হলো উইকিলিক্সের তথ্যটা বাংলাদেশ থেকে কে পাঠিয়েছিলেন? অ্যাম্বাসেডর। তিনি তার বার্তা এটা পাঠান, যেই দেশে যখন অ্যাম্বাসেডর যিনি থাকেন তিনি পাঠান। সেই অ্যাম্বাসেডরের পাঠানো তথ্যই যে আমেরিকা সবসময় বেদবাক্য হিসেবে নিবে এমন নাও হতে পারে। 1-2 হলো, তারপরে আওয়ামী লীগ 111-এর 2 ইয়ার্স, তখন আমেরিকার সাংঘাতিক ইনফ্লুয়েন্স ছিল। আওয়ামী লীগের প্রতিও আমেরিকার একসময় ইনফ্লুয়েন্স ছিল, বা তাদের সঙ্গে টাই আপটা খারাপ ছিল না। এত বছরে তারেক রহমানের বিরুদ্ধে সেই উইকিলিক্সের তার বার্তা হোক, অথবা এইখানকার আওয়ামী লীগের যে ন্যারেটিভ তৈরি হয়েছিল হাওয়া ভবন নিয়ে, বিভিন্ন সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ে, তার একটিও এত বছরে প্রমাণ করতে না পারা তারেক রহমানের বিরুদ্ধে, নিশ্চয়ই আমেরিকার কাছে সেই বার্তাগুলো আছে, নিশ্চয়ই তাদের গোয়েন্দা রিপোর্ট আছে, তাদের বিভিন্ন চ্যানেলে তারা তথ্য সংগ্রহ করে। ফলে তারেক রহমানের বিরুদ্ধে উইকিলিক্সের যেই
মাধ্যমে যে অভিযোগ তাদের কাছে ছিল তার সত্যতা যদি একটুও থাকতো তাহলে তারেক রহমানের বিরুদ্ধে এগুলো অপ্রমাণিত এত বছরে থাকতো না। ফলে ওই 20 বছর 18 বছর আগের ওই জায়গায় পড়ে থেকে আমেরিকা এখনও সিদ্ধান্ত নেবে এই রকম ন্যারেটিভ এখন মনে হয় অচল। ফলে ইন্ডিয়া একটা থ্রেট তো অবশ্যই, কারণ ইন্ডিয়ার সঙ্গে নেগোসিয়েশন বিএনপির হওয়া খুব সহজ নয়, বিশেষ করে তারেক রহমান ইন্ডিয়ার প্রশ্নে যেহেতু তার উপর নিপীড়নে আওয়ামী লীগের যে নিপীড়নটা সেখানে ইন্ডিয়ার সায় ছিল, তার মার প্রতি বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া ইন্ডিয়ার ইচ্ছার বাইরে, শুধুই শেখ হাসিনা এই জেল দিয়েছেন সেটাও না, বাংলাদেশপন্থী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের পক্ষে অনড় ছিলেন বেগম খালেদা জিয়া, সেজন্যই ইন্ডিয়া জেলে নিয়েছে এবং ইন্ডিয়ার নির্দেশেই শেখ হাসিনা এটা করেছেন। ফলে সব মিলিয়ে রাজনীতি মামনাবার ওই কথাটা আমার ভালো লেগেছে যে জামায়াত ইসলামের পার্সেন্টেজ অফ ভোট হয়তো বাড়বে, কারণ এত নির্বিঘ্নে এই কাজ করার ফিল্ড আগে তারা পায়নি। কিন্তু নির্বাচনী প্রতিযোগিতায় এমপি নির্বাচনে আসন জিতে আসার জন্য এটা মাল্টিফ্যাক্টোরিয়াল বিষয়। সেইখানে জামায়াত আসন জিতে ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, জাতীয় পার্টি যদি নির্বিঘ্নে নির্বাচন করার সুযোগ পায় তাহলে বরং তাদের প্রতিযোগিতা হবে জাতীয় পার্টির নির্বাচনের পরেই বোঝা যাবে। আবার খরগোশ কচ্ছপের মতো কোনো ঘটনা হয়ে যায় কিনা সেটিও আসলে দেখার বিষয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল আমাদের মুক্তবাক অনুষ্ঠান প্রচারিত হবে রাত 11টায় এবং এখন থেকে রাত 11টায় আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।